কথা শেষ করার সুযোগ পেল না ইরাম। তার মুখখানে নিজের দুহাতের আঁচলায় তুলে নিল সাইবান। অতঃপর দ্বিতীয় কোনো কথা ছাড়াই তার কপালে গভীর এক চুমু খেলো, ঠিক যেখানটায় ঠোঁট ছুঁয়ে দিয়েছিল রেস্টুরেন্টে বসে। ইরাম শিউরে উঠে চোখ বুজে ফেলল। অথচ এবার সাইবান শুধু কপালে থেমে থাকলো না, তার ঠোঁট ইরামের ডান গালে নেমে এলো। প্রগাঢ় এক আদর বসালো সেথায়, তারপর ডান গালে, নাকের ওপরের নোজপিনে, চিবুকে, কানের লতিতে। ইরামের মুখের 1 ইঞ্চি ত্বকও বোধহয় রেহাই পেল না। যেখানে যেখানে সাইবানের ঠোঁট ছুঁয়ে যাচ্ছে সেখানে সেখানে বুঝি টকবক করে লাফা ফুটছে। কোনো স্নেহের আদর নয় এটি, ভয়ানক এক আকাঙ্ক্ষার আদর যেন। অজান্তেই ইরাম সাইবানের ব্লেজার আঁকড়ে ধরল নিজের মুঠোয়। তার মাথা ঘুরতে শুরু করেছে। সিগারেটের প্যাকেটে যেমন লেখা থাকে স্বাস্থ্যের জন্য হানিকারক, তেমন আপনার গায়েও লেখা উচিত আলাদিনের জন্য হানিকারক। কানের লতিতে আলতো করে কামড়ের পাশাপাশি ইরামের কর্ণকুহুরে জলোচ্ছ্বাসের মতন ভেসে এলো অতি আবেশী কণ্ঠের ঘোষণাটি। অরণ্য, আমার ভীষণ পেট ব্যথা করছে, একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছি আমি। তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে মানে কি? আমি আজ 1 সপ্তাহ পর বাসায় ফিরলাম আর তুমি ঘুমিয়ে যাবে? নো নো নো, আই নিড মাই ওয়াইফ টুনাইট। অরণ্য, বোঝার চেষ্টা করুন। আজ না, আমার ফুড পয়জনিং হয়েছে, মাত্রই ঔষধ খেয়েছি আমি কালকে। হ্যাঁ, ইরাম ঘুরে বেডরুমের দিকে হাঁটা দিল। অনন্য কিছুই বলল না, খানিকটা অবাকই হলো সে। যাক, তবে তার শরীর খারাপের প্রতি একটু হলেও সহমর্মিতা পুরুষটির আছে। তবে বেডরুমের ভেতর পা দিতে না দিতেই কোমরে হাত জড়িয়ে রীতিমতো শূন্যে তুলে ফেলল কেউ। ভয়ে হালকা চিৎকার করে সে মাথা ঘুরিয়ে দেখল অরণ্যকে। হেঁটে গিয়ে অরণ্য তার শরীরটা ছুঁড়ে ফেলে দিল বিছানার ওপর। দ্রুত হাতে নিজের পরনের টি শার্ট টেনে মাথার উপর দিয়ে খুলে মেঝে দিয়ে ছুঁড়ে ফেলল। ইরাম উঠে বসার সুযোগ অবধি পেল না। অরণ্য হামাগুড়ি দিয়ে তার উপরে উঠে এসেই তার পোশাকের চেন টেনে খুলতে খুলতে অধৈর্য গলায় বলল, একদম বাহানা দিবি না। তুই জানিস না তোকে আমার কত প্রয়োজন। 1 সপ্তাহের ক্ষুধার্ত পশুকে বলিস আরও একটা দিন অপেক্ষা করতে। নিজের শরীরকে সামলে সুস্থ রাখতে পারিসনি, তোর দোষ। অপেক্ষা একটা মিনিটও হবে না, একটা সেকেন্ডও হবে না। অরণ্য। অরণ্যর বুকে হাত দিয়ে ঠেকাতে চাইলেও লাভ হলো না। ইরামের দুহাত শক্তভাবে ধরে বিছানার সঙ্গে চাপড়ে ধরে অরণ্য মুহূর্তেই নিজের ঠোঁট বসিয়ে দিল তার ঘাড়ে। ছটফট করল ইরাম, অসহায় হয়ে আর্জি জানালো, না না, প্লিজ। শাট দ্য ফাক আপ অ্যান্ড টেক ইট। অতীতের ঘটনাটি মনে করতে চায়নি ইরাম, কখনোই নয়। অথচ স্বয়ংক্রিয়ভাবে তার মস্তিষ্কের রাজত্ব দখল নিল অতীতের স্মৃতিরা, ভয়েরা, কষ্টরা। কেঁপে কেঁপে উঠল ইরাম। সাইবান তার বদ্ধ দু চোখের পাতায় চুমু ছুঁয়ে ঠোঁটের কাছে এসে থেমেছে। ছেলেটার তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে ইরামকে। দাঁতে নিজের ঠোঁট কামড়ে ধরল সে। উচিত হবে না। নিজেকে নিয়ন্ত্রণের বহু চেষ্টা করলেও শেষমেশ সম্ভবপর হলো না। সাইবান যেই মুহূর্তে তার ঠোঁটের কাছে এগিয়ে গেল, ঠিক অমন সময় তার ঠোঁট গলে অস্ফুট আওয়াজটি বেরিয়ে এলো। না। জমে গেল সাইবান। চোখ পিটপিট করল। অদ্ভুত একটা ঘোরের মধ্য থেকে বেরিয়েছে যেন মাত্রই। সামান্য একটু দূরে সরে ইরামের মুখটা দেখল। তার হাতের আজলায় রীতিমতো কাঁপছে রমণী। সাইবান জানে না তার বুকের ভেতর কেন ভাঙচুর হলো। মৃদু গলায় শুধালো, নো। ঝট করে চোখ মেলে তাকালো ইরাম। তার চোখের মাঝে বিন্দু বিন্দু অশ্রুফোঁটা জমতে দেখা গেল। সাইবার অপলক চেয়ে রইল। ইরামের তরফ থেকে আর উত্তর এলো না, বাধাও এলো না। দীর্ঘ একটি প্রশ্বাস টেনে বুকে অক্সিজেন ভর্তি করে নিল সাইবান। নিজের উত্তপ্ত শরীরকে ঠান্ডা করার প্রচেষ্টায় যেন তার বৃদ্ধাঙ্গুল অতি যত্ন নিয়ে ইরামের চোখের কোণ মুছে ফেলল। তারপরে ঝুঁকে এলো সে। স্ত্রীর কপালে সর্বশেষ একটি আলতো চুমু এঁকে ফিস ফিস করে বলল। তৎক্ষণাৎ দূরে সরে দাঁড়ালো সাইবান। ইরাম বুঝি এতক্ষণে নিজের বুকের ভেতর আটকে রাখা নিঃশ্বাসটা ফেলতে পারল। অবাক নয়নে দেখে গেল সে সাইবানকে। তার স্বামী উল্টো ঘুরে বাড়ির ভেতরে চলে গেল। অথচ ইরাম তখনও ঠায় দাঁড়িয়ে চেয়ে রইল তার পথপানে। জিমনেসিয়ামে এই সময়টায় মানুষ কম থাকে। সাইবান ট্রেনারের দেয়া ট্রাক্সগুলো শেষ করে এখন ট্রেডমিলের সামনে এসেছে। গত 10 মিনিট যাবৎ একটানা দৌড়ে যাচ্ছে সে। কানে হেডফোন গোজা, তাতে বাজছে তার নিজেরই রিমিক্স করা নতুন একটা ট্রাক, যেটা দুদিন বাদে আসন্ন শোতে ব্যবহার করবে। ঘেমে গিয়েছে সে সম্পূর্ণ, যেন গোসল করেছে। তাই টি শার্টটা খুলে আবারও দৌড়াতে লাগলো উদাম শৈলে। এটা শুধুমাত্র মেন্স জিমস, তাই বিশেষ কোনো ঝামেলার বালাই নেই। আলোর সংস্পর্শে আসতেই তার ত্বক জুড়ে সাজা ঘামের ফোঁটাগুলো চিকচিক করে উঠল। প্রশস্ত বুক এবং তাতে
শক্তিশালী মাংসপেশি দৌড়ানোর সঙ্গে সঙ্গে বিকশিত আবার সংকুচিত হতে লাগলো। আয়নার প্রতিফলনে নিজেকে দেখে সন্তুষ্ট ভঙ্গিতে হাসল সাইবান। এমনি এমনি পরিশ্রম করা হচ্ছে না। তবে পাশে রাখা ফোনে একটা কল আসতেই দৌড় থামিয়ে হাঁটতে হাঁটতে ফোনটা কানে তুলে নিল সাইবান। অনুরাগ কল করেছে। হ্যাঁ বল। ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল সাইবান। অনুরাগ ভনিতা করল না। আবির, মিজানরা এসেছে, দেখা করতে বলছিল। এক মুহূর্তের জন্য থমকে গেল সাইবান। তার চেহারায় একটা আধার ভর করলো। পরক্ষণেই আবার সেই দূর করে হাঁটা জারি রেখে সে বলল, আচ্ছা, কোথায়? স্কুলের পেছনের বটগাছটার নিচে, 1 ঘন্টা বাদে। ঠিক আছে, আমি আসছি। ইউ শিওর? দেখা হচ্ছে, রাখছি। ফোনটা কেটে দিল সাইবান। ট্রেডমিল বন্ধ করে প্রায় মিনিট খানেক রেলিং ধরে মাথা নুইয়ে দাঁড়িয়ে রইল। তারপর তোয়ালে তুলে জিমের বাথরুমে চলে গেল। সেখান থেকে ফ্রেশ হয়ে নতুন এক সেট পোশাক পরে তারপর বাইরে চলে এলো। স্কুলের দিকটায় যাওয়া হয় না তার বহুদিন। বোধহয় গত বছর শেষ গিয়েছিল, তাও কিছু মিনিটের জন্য। হেঁটে বেরিয়ে গেছে। এই দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের মনেই নিজেদের ছোটবেলার স্কুল একটা আলাদা জায়গা দখল করে রাখে। সাইবানও সেই ক্ষেত্রে ব্যতিক্রম নয়। তবে স্কুলের স্মৃতিগুলো মিশ্র। এখানেই কলেজ শেষ করেছে, তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি। আবির মিজান দুজনেই তারা একেবারেই ছোটবেলার বন্ধু। সেই ক্লাস 3 থেকে বন্ধুত্ব। তারা সাইবান এবং অনুরাগ ছিল পুরো স্কুল থেকে কলেজ অবধি দাপিয়ে বেড়ানো সব থেকে জনপ্রিয় বন্ধুদের গ্রুপ। যেমন তুখর মেধা, তেমনই অংশগ্রহণ নাচ গান বিতর্ক সহ সব ধরনের ক্ষেত্রে। যে স্যারেরা ক্লাসে বসে হাসাহাসি করার কারণে কান ধরে দাঁড় করিয়ে রাখত, তারাই আবার আড়ালে প্রশংসা করে বেড়াতো। অমুক ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তমুক বুয়েটে চান্স পাবে, ইত্যাদি ইত্যাদি। সাইবানের ক্ষেত্রেও এমন ধারণা প্রচলিত ছিল। তার মা ডাক্তার, চোখ বুঝে সাইবান ঢাকা মেডিকেলে চান্স পাবে, এটা সবাই বলতে পারত। আর কেউ না হোক সাইবান টিকবেই টিকবে। অথচ সাইবান টিকল না, ডাক্তার হতে পারল না। মাথা ঝাঁকালো সাইবান। আশেপাশে তাকিয়ে দেখলো কখন যেন স্কুলের কাছে পৌঁছে গেছে। বটগাছটা নজরে আসছে। দেয়াল ঘুরে যেতেই শান বাঁধানো গাছের নিচে নিজের ছোটবেলার অবিচ্ছেদ্য প্রাণগুলোকে দেখতে পেয়ে কেমন যেন লাগলো বুকের মাঝে। এগিয়ে গেল সাইবান। অনুরাগ চলে এসেছে। নিজের বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে কথা বলছে হাসি মুখে। আবির হাঁটুর উপর হাঁটু তুলে ঝাঁকাতে ঝাঁকাতে বাদাম ভাজা খাচ্ছে। মিজানও তার পাশেই বসে আছে। দুটো ছেলের বেশভূষায় অসাধারণ পরিবর্তন এসেছে। সেই স্বর্ণ ছাড়া কিশোর নেই কেউই। আবির ফর্মাল শার্ট প্যান্ট পরে আছে, বেল্ট দিয়ে সুন্দরভাবে ইন করা। পেছনে রাখা ব্যাগ থেকে সাদা অ্যাপ্রনের একটা অংশ বেরিয়ে এসে যেন কটূক্তি করছে সাইবানকে। যে স্বপ্নটা সে ছুঁয়ে দেখতে পারেনি, সেই স্বপ্নের জীবনটাই যাপন করছে আবির। সারা দেশে মেডিকেলে তৃতীয় হয়েছিল, এখন ঢাকা মেডিকেলে তার ঠিকানা। অপরদিকে মিজান একজন সিভিল ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে বেরিয়েছে, বিসিএস দিচ্ছে, সরকারি চাকরি নিশ্চিত প্রায়। জীবনের সকলেই সেটেল, এমনকি অনুরাগও। সাইবান এগিয়ে আসতেই আবির ঘুরে তাকালো। Hey bro, long time no news. মৃদু হেসে দুই বন্ধুকে আলিঙ্গন করল সাইবান। তারপর বট গাছের নিচে পা ঝুলিয়ে বসে পড়ল। উত্তেজিত কণ্ঠে মিজান বলে উঠল, তুই নাকি বিয়ে করেছিস? ও, নিউজ ট্রাভেলস ফাস্ট। খিলখিল করে হাসল সাইবান। আবির হাস্যরসাত্মক কণ্ঠে বলল, খবর শুনে আয়াম তো অবাক। আমাকে কে বলেছে জানিস? সূচনা। সূচনা নাকি আবার জেনেছে রামিসের কাছ থেকে। পুরো ব্যাচের সবাই জেনে গিয়েছে। বাবারে বাবা, এত বড় বড় পোস্টার মানুষজন আমার খবর রাখে, বেশ তো, একেবারে সেলিব্রিটি ফিল পাচ্ছি। মজা করিস না, আমি বিশ্বাসই করতে চাইনি। বিয়ে যেই করুক, সবার আগে সেটা তুই হবি, কেউ ধারণাই করতে পারিনি। অনুরাগ পাশের একটা দোকান থেকে সকলের জন্য কোন আইসক্রিম কিনে এনেছে। সেগুলো হাতে হাতে দিয়ে হেলান দিয়ে আবার বসলো বাইকে। মন্তব্য করল, হাসলো সকলে। আইসক্রিমে মনোযোগ দিল। মিজান খুব ঘুরিয়ে একবার আপাতমস্তক দেখল সাইবানকে। একটা কঙ্কাল আঁকা টি শার্ট, নিচে রিপড জিন্স, হাল ফ্যাশনের সিলভার ব্রেসলেট কবজিতে, ভ্রুতে চিকচিক করছে পিয়াংশি। ক্লাসের ব্যাক ব্রেন্সারদের মতন লাগছে পুরো। অথচ সাইবান ছিল ক্লাসের ফার্স্ট বয়, ফার্স্ট ব্রেন্সার। সবার মাঝে ভীষণ বেমানান লাগছে তাকে। মিজান মন্তব্য না করে আর থাকতে পারল না। এখনো ডিজে মিজেগিরি করে বেড়াস নাকি? অবস্থা দেখছিস নিজের, বিয়েও করে নিয়েছিস, সিরিয়াস হবি আর কবে? সাইবান উত্তর করল না, নীরবে হেসে আইসক্রিম মুখে ঢুকিয়ে রাখলো। আবির পাশ থেকে তার উরুর ওপর হাত রেখে চাপড় দিয়ে বলল, বলি, একটা চাকরি বাকরির চেষ্টা কর। প্রাইভেট থেকে পড়েছিস তো কি হয়েছে? আঙ্কেল আন্টির টাকার অভাব, মাস্টার্সটা কর, বিদেশ যা,
চাকরির অভাব হবে না, লাইফ সেটেল। কাকে আর কি জ্ঞান দিছি? ওর উড়নচণ্ডী লাইফ ভালো লাগে, ভালো থাকতে দে না। মিজান বলতেই অনুরাগ আর চুপ করে থাকতে পারল না। তোরা এবার থামতে পারিস। এতদিন বাদে দেখা হয়েছে, কোথায় একে অপরকে খবর জানবো তা না, একজনকে নিয়ে আলোচনা শুরু করে দিয়েছিস। যাকগে, সাইবানের তো হয়ে গেল। তোর সানাইও শীঘ্রই বাঁচবে শুনছি আবির। মুস্কি হাসল সে। হ্যাঁ রে, আকত হয়েছে পারিবারিকভাবে, আমার মেডিকেল কলেজেরই ব্যাচমেন্ট। ওয়াও, আকদ হয়ে গিয়েছে আর ডাকলি না? আবির কাঁদ তুলল। কাউকেই ডাকিনি, মিজান গিয়েছিল শুধু। অনুষ্ঠান করব পরে, তখন সবাইকে দাওয়াত করব ভেবে রেখেছি। তুই আর সাইবান গিয়েও বা কি করতি? ডিজে পার্টি তো হচ্ছিল না। আমার ফ্যামিলি ভাই রেস্ট্রিকটিভ আর ধার্মিক, সরি। অনুরাগের মুখটা চুপসে গেল। সে আর চোখে দেখল সাইবানকে। আইসক্রিম শেষ করে শান্ত হয়ে বসে আছে, অভিব্যক্তি বোঝা যাচ্ছে না। তোর কথা বল, তোর বউ শুনলাম সিনিয়র অনেক বেশি। কেন ভাই, মেয়ের অভাব পড়লো নাকি? তিতলি না ফিতলি বলে একটা মেয়ে না ছিল কলেজে গ্যাংয়ে? ওটা কি হয়েছে? ওটাকে ধরতে পারিসনি? মিজানের কথায় স্পষ্ট টিটকারি প্রকাশ পেল। আবির হেসে সায় জানালো। ঠিকই, তোকে অন্তত এমন পজিশনে মানায় না। আহ, নিজের মতো কাউকে পেলি না, নাকি কেউ মেয়ে দেয়নি? শেষমেশ বিয়ে করলি তো করলি একটা গোল্ড ডিগারকে। এতক্ষণ যাবৎ শান্ত থাকলেও এবার আর থাকলো না সাইবান। তীক্ষ্ণ হেসে ঘুরে তাকালো আবিরের দিকে। গোল্ডের ভরি কত জানিস? তাও তো আমার বউ আমাকে ডিক করেছে। তোর কাছে তো ডিক করার মতোও কিছু নেই। অপমানে আবিরের মুখটা টকটকে লাল হয়ে উঠল মুহূর্তেই। সাইবান বেপরোয়া, তার কোনো ভ্রুক্ষেপ নেই। লাফিয়ে সে উঠে দাঁড়ালো, নিজের প্যান্ট ঝাড়তে লাগলো। আবির সইতে না পেরে বলে বসলো। আমার বউকে আমি কত বড় স্বর্ণ দিয়েছি না দিয়েছি সেই হিসাব এখন আমার তোকে দিতে হবে? তুই তো জন্মগত বড়লোক। তুই আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিকে কি বুঝবি? আমরাই আমাদের ফ্যামিলির প্রথম এস্টাবলিশ চাইল্ড, বুঝেছিস? আমাদের বাপ মা আমাদের গড়ে দেয়নি, মাইন্ড ইট। তোর আব্বাও আমাকে ডিজে গিরি শিখিয়ে যায়নি শালা। ডাক্তারের মতন থাকবি, হ্যাডম নিয়ে চলবি, অন্যের লাইফ নিয়ে আলোচনা করবি কেন? শটান হাত বাড়িয়ে আবিরের কলার টেনে ধরল সাইমান। সকলে আটকে উঠল। তীক্ষ্ণ চোখে এককালের বন্ধুকে দেখে মৃদু গর্জন তুলে সে বলল। যতক্ষণ আমার মধ্যে ছেলে আমি চুপ ছিলাম। আমার বউ ধরে টান দিলে শালা আমি তো 14 গোষ্ঠী ধরে টান দেব। তোদের মতো ডাক্তার ইঞ্জিনিয়ার হয়তো হতে পারিনি, তাই আমি বেশরম ডিজে। কিন্তু মনে রাখিস ডাক্তার সাহেব, তোর কলিজা যদি হাতি হয় তবে এই ডিজের কলিজা নীলতিমি। আমার নীলতিমিতে হাত দিতে চাইলে তোকে তোর অপারেশন টেবিলের উপরেই ফেলে সাইজ করব, একটুও হাত কাঁপবে না আমার। ঝটকা দিয়ে আবিরকে দূরে সরিয়ে দিল সাইমান। বেচারা হঠাৎ এমন আক্রোশে ভড়কে গিয়েছে। ঝট করে মিজানের দিকে ফিরল সে এবার। আর তুই মিস্টার সিভিল ইঞ্জিনিয়ার ওরফে সরকারি চাকরিধারী, তোর গার্লফ্রেন্ড কি জানো? সূচনা, রাইট? অক্সফোর্ডে আছে শুনলাম। বলছিলাম গত বছর দেশে এসে আমার ডিজে পার্টিতে গিয়েছিল, বলেছে তোকে? বলেনি? খুব সুন্দর একটা 7 হাত সমান লেটারও দিয়েছে। চকোলেট, টেরি, বিদেশ থেকে ইম্পোর্টেড পারফিউম গিফট তোকে দিয়েছে। বাসায় গিয়ে চেক করে দেখিস তো। সাইবান। কিন্তু সাইমান আর দাঁড়ালো না। হনহন করে হেঁটে গিয়ে এক লাফিয়ে চড়ে বসলো অনুরাগের বাইকের পেছনে। অনুরাগও ইশারা বসতে সময় নিল না। বাইকে উঠে হেলমেট মাথায় দিয়ে ইঞ্জিন চালু করলো। আবির শান্ত ভঙ্গিতেই উঠে দাঁড়িয়ে তাদের দিকে তাকালো, গম্ভীর গলায় বলল। তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস যে তোদের সাথে আমাদের বন্ধুত্ব শেষ। অনুরাগ শুধু তাচ্ছিল্যের হাসি হেসে মুখ ঘুরিয়ে নিল। এদের সাথে কথা বলতেও রুচিতে বাজছে তার। অপরদিকে সাইবান মাথা কাত করে অতি শীতল ভঙ্গিতে তাকালো। সেই 9-10 বছরের দীর্ঘ বন্ধুত্ব ভাসল তার চোখের পাতায়। ছোট ছিল, ভালো ছিল, অথচ বড়বেলায় সব বদলে গেল। কেয়ারফুল হোয়াট ইউ সে ব্রো। আরেকবার আমার ঘরের রানীকে তুলে কথা বলে দেখ, তোর জান শেষ করে দেব। সেখানে বন্ধুত্ব তো কোন ঝাড়। বাইক এগোলো অনুরাগ। কেউই আর পেছনে তাকালো না অবধি। সোজা বাইক ছুটিয়ে চলে গেল রাস্তা ধরে। সামিয়া তাড়াহুড়ো করে তৈরি হচ্ছেন। হাসপাতাল থেকে কল এসেছে। যদিও মাত্র আধ ঘন্টা আগে ফিরেছিলেন, এক্ষুনি আবার যেতে হবে। মানুষের জীবনের দায়িত্ব বলে কথা। এই দায়িত্বের অনেক ভার। আয়নার সামনে দাঁড়িয়ে অ্যাপ্রন গায়ে জড়িয়ে নিচ্ছিলেন, ঠিক এমন সময় পেছন থেকে তাকে আলিঙ্গনে বেঁধে কাঁধে মাথা রাখল কেউ। জমে গেলেন তিনি।
আয়নার প্রতিবিম্বে দেখলেন সাইবানকে, তার ঘাড়ে মুখ গুজে রেখেছে। কি হয়েছে? জবাব এলো না। সাইবান তাকে আরো শক্তভাবে জড়িয়ে ধরল শুধু। সামিয়া নাক মুখ কুচকে ফেললেন, একটা গন্ধ টের পেতেই। তুই আবার স্মোক করেছিস? কতবার নিষেধ করেছি। তুই না কিছু মাস আগেও ছেড়ে দেওয়ার ট্রাই করেছিলি, আবার ধরেছিস কবে? উফ, জাস্ট লেট মি হাগ ইউ ইয়ার। ছাড়, হাসপাতালে যেতে হবে, ফোন এসেছে, রোগীর অবস্থা আশঙ্কাজনক। ফাইন, গো টু ইউর হসপিটাল। জলদি ফিরে এলে যে, বলে গিয়েছিল তো রাত হবে আসতে। উত্তর করল না সাইবান, বরং অদ্ভুত একটা কাজ করল। ইরামের কোল থেকে ইজানের ঘুমন্ত শরীরটা তুলে আস্ত করে বিছানায় ঢাকা বালিশের উপর রেখে দিল। তারপর দ্বিতীয় চিন্তা ছাড়াই চিত হয়ে স্ত্রীর খালি করা কোলে মাথা রেখে শুয়ে পড়ল সে। হতভম্ব হয়ে গেল ইরাম, ফ্যালফ্যাল করে চেয়ে রইল। এ আলাদিন, কি হয়েছে? আমি পোটলার উপর জেলাস। বলে ইরামের উদরে মুখ গুজে পড়ে থাকলো সাইবান। রমণী কয়েক লহমা বুঝতে পারল না কি হচ্ছে। একবার বালিশের উপর ঘুমন্ত ইজান, আর এখন কোলে মাথা রেখে শুয়ে থাকা স্বামীকে দেখল সে। একটি নিঃশ্বাস ফেলল সে শেষমেশ। হাত বাড়িয়ে সাইবানের মাথায় রাখলো, তাকে দূরে সরিয়ে দিল না। ইরামের আঙুলগুলো সাইবানের মোলায়েম চুলের ভেতর বিলি কেটে চলল। হেড ম্যাসাজের মতন ইরাম অনুভব করলো দুই বাহু জড়িয়ে ইরামকে এক প্রকার আঁকড়ে ধরে রেখেছে সাইবান। সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। সব ঠিক হয়ে যাবে, আমি আছি, ঝুঁকে নরম গলায় বলল ইরাম। তার হাত সাইবানের মাথায়, বাহুতে আরামের স্পর্শ বুলিয়ে গেল। প্রাণ ভরে প্রশ্বাস নিল সাইবান, আরামবোধক ঘুমিয়ে বলল, নো ওয়ান ক্যান সুথ মি লাইক ইউ ডু, মাই প্রেশাস। অনুরাগের বাসায় বসে প্লে স্টেশনে গেম খেলছে সাইবান। সময়টা সন্ধ্যার পর। এই সময়েই অনুরাগ অফিস থেকে ফেরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এখন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদে আছে সে। অনুরাগের মা কিছুক্ষণ আগেই সাইবানের জন্য বাটি ভর্তি নারকেল নাড়ু আর শরবত দিয়ে গিয়েছেন। এও বলে গিয়েছেন আজ তার হাতের মাটন বিরিয়ানি না খেয়ে বাসায় না যেতে। এই ঘরে সাইবান পরিবারের সদস্যের মতো, তেমনই তার ঘরে অনুরাগ। সাইবান যতক্ষণে গেমের 7 নম্বর লেভেলটা টপকেছে, তখন তোয়ালেতে মাথা মুছতে মুছতে রোমে এলো অনুরাগ। গোসল করে এসেছে তাই খালি গা, শুধু একটা ট্রাউজার পরনে। কাঁধে তোয়ালে ছড়িয়ে সে বন্ধুর পাশে বসে দুটো নাড়ু তুলে একসঙ্গে মুখে পুড়ে দিল। অপর হাতে জয়স্টিক তুলে গেমে যোগদান করল। তোর গা থেকে লাক্স সাবানের গন্ধ আসছে। সাইবান বাঁকা হেসে মন্তব্য করল। স্ক্রিনের দিকে তাকিয়েই অনুরাগ বলল, লাক্স ব্যবহার করেছি ভাই। মেয়েদের সাবান ব্যবহার করিস এখনো? মানে স্বভাবটা আর যাবে না। সাবানেরও আবার মেয়ে ছেড়ে? তাছাড়া তুই আমাকে এটা বল, তুই কিভাবে জানলি লাক্স সাবানের গন্ধ কি রকম? তির্যক হাসল সাইবান, চোখ টিপ দিয়ে জানালো। আই হ্যাভ মাই ওয়ে। না পারতে হেসে ফেলল অনুরাগ। স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে সাইবানকে দেখলো পা ঝুলিয়ে ঝুলিয়ে নাড়ু খাচ্ছে আর মনোযোগ দিয়ে গেম খেলছে। হঠাৎ করে দেখলে তার মুখভঙ্গি একদম বাচ্চাদের মতো মনে হয়। গায়ে গদরে হয়তো বড় হয়ে গিয়েছে ছেলেটা, তবে অন্তর থেকে সাইবান যেন আজও সেই শিশুটি রয়ে গিয়েছে। আজও তাই মনে হয় অনুরাগের। সে হঠাৎ করে মোলায়েম গলায় বলল, তোকে ইদানিং খুশি খুশি দেখায়। আমি তো সবসময় খুশি থাকি, ইদানিং কেন বলছিস? আই মেন্ট জেনুইন হ্যাপিনেস। জয়স্টিকের ওপর সাইবানের আঙুল জমে গেল। গেমের ভেতর গুরুত্বপূর্ণ পর্যায়ে চলেও সে যেন ভুলে গিয়েছে কিভাবে খেলতে হয়। অনুরাগ সোফায় হেলান দিয়ে বসে ব্যক্ত করল, টু বি অনেস্ট, আমি মনে করেছিলাম এই বিয়েটা তুই মানতে পারবি না, মানিয়ে চলতে পারবি না, কিন্তু আজকাল তোকে দেখে মনে হয় তুই ভালোই হ্যান্ডেল করছিস। ইউ আর হ্যাপি অ্যান্ড প্রোটেক্টিভ অব ইউর ওয়াইফ। হাত থেকে জয়স্টিক রেখে দিল সাইমান। গেম ওভার হয়ে গিয়েছে। অনুরাগের দিকে সরাসরি ফিরে তাকালো সে, আপন মনে শোধালো, সেদিন আবিরদের সাথে যা হলো তার জন্য বলছিস? বলতে পারিস, তবে আমি ওভারঅল সব কিছু দেখেই বলেছি। ইরাম বৌদিকে তুই যথেষ্ট সম্মান করিস। এক্স্যাক্টলি, সম্মান। হঠাৎ করে অনুরাগের দিকে ফিরে তাকালো সাইমান। জলজলে চোখে ঠোঁটে অদ্ভুতরে হাসি মেখে বলল, ইট ডাজ নট ম্যাটার হাউ আই ফিল, ইট নেভার ম্যাটার্ড। এরাও আপু আমার খালার মেয়ে, ছোট থেকে ওনাকে দেখেই বড় হয়েছি। যদিও মাঝখানে, সে যাক, আমি এটুকু জানি উনি জীবনে অনেক কষ্ট করেছেন। বিয়ের পর কি হয়েছে সেটা জানি না, কিন্তু দুইটা কুলাঙ্গার ভাইকে কিভাবে মানুষ করেছিলেন সেটা দেখেছি। আই সিম্পলি ক্যান নট মেক হার সাফার মোর, দ্যাটস অল। দ্যাটস অল? নো ফিলিংস অ্যাটাচড?
অনুরাগ তীক্ষ্ণ নজর ফেলে জিজ্ঞেস করে বসল। সাইবানের চেহারায় একটা আধার নেমে এলো। ফিলিংস? আর ইউ কিডিং মি? একেবারে হুট করেই বেখাপ্পাভাবে হেসে উঠল সাইবান। সোফায় শরীর এলিয়ে সে হাসি নিয়েই বলল, কাম অন অনুরাগ, গ্রো আপ। তোর মনে হয় আমি এসব ফিলিংসের ধার ধারি? অনুভূতি শুধুই দুর্বলদের অলংকার। ইরাম আপুকে আমি আগে সম্মান করতাম, এখন যেহেতু উনি আমার স্ত্রী তাই একটু আগলে রাখি, এই যা। একটু একটু সাইবান। চোখ রীতিমতো কপালে তুলে ফেলল অনুরাগ। সাইবান তাতে একেবারে বিনা কারণে হুট করে রেগে গেল। তো তোর বউ হলে তুই কি করতি? ফেলে দিতি? তোর সামনে তোর বউকে কেউ আজে বাজে কথা বললে প্রতিবাদ করতি না? প্রতিবাদটা যখন এতই জোরালো হয় যে 6 বছর ধরে টানা সহ্য করা বন্ধুদের এক ঝটকায় উগড়ে ফেলা যায়, তখন একটু সন্দেহ তো হবেই, বল। স্টপ ইট। লাফিয়ে সোফা থেকে উঠে পড়ল সাইবান। সত্যি রেগে গেছে, চেহারায় বোঝা যাচ্ছে, কিন্তু অনুরাগ শান্তভাবেই চেয়ে রইল। সাইবান হাত মুঠো করে ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি কি করছি না করছি আর ভবিষ্যতে কি করব তা কারোর কিচ্ছু যায় আসে না। দিন শেষে উনি অন্যের স্ত্রী ছিলেন আর ওনার একটা পরপুরুষের বাচ্চা আছে। এই সত্যটা কোনোদিনও বদলাবে না। অনুরাগ বাকরুদ্ধ হয়ে পড়ল। প্রসারিত নয়নে দেখে গেল বন্ধুকে, যাকে পুরো দস্তর ভিন্ন একজন মানুষ মনে হচ্ছে তার। সাইবান আর দাঁড়ালো না, হনহন করে হেঁটে গেল রুমের বাইরে। যাওয়ার আগে পেছন ঘুরে বলল, আন্টিকে জানিয়ে দিস আমি আরেকদিন এসে ওনার হাতের মাটন বিরিয়ানি খাবো। এটুকুই। চলে গেল সাইবান। অনুরাগ ঠায় বসে বন্ধুর চলার পথের দিকে চেয়ে শেষমেশ একটি দীর্ঘশ্বাস ফেলল। নিজের কপাল ঘষে আনমনে বিড়বিড় করল, সাধে কি তোকে বাচ্চা বলি? এখনো অবুঝই রয়ে গেলি তুই, স্টাবর্ন বয়। অপরদিকে অনুরাগের বাসা থেকে বেরিয়ে নিজের হুইল সুজোড়া পায়ে গলিয়ে রাস্তা ধরে স্লাইড করে এগোতে লাগলো সাইবান। অতিরিক্ত দ্রুত যাচ্ছে আজ। বাতাস কেটে বেরিয়ে যাচ্ছে তার চোখে মুখের চারপাশে। অতিরিক্ত আক্রোশ ফুটল তার পদক্ষেপে। ভনভন করে ঘুরছে জুতোর চাকা। লম্বা একটা পথ পাড়ি দিয়ে শটান রাস্তার ধারের একটা গাছের গুড়ি আঁকড়ে ধরে নিজেকে আটকালো সাইবান। ভারী নিঃশ্বাস ফেলে ঠাস করে কপাল ঠেকালো গাছের শক্ত খসখসে গুড়ির উপর। চোখ বুজে ফেলল, অস্ফুট স্বরে বলল, কিচেন কাউন্টারে জিনিসপত্র সাজিয়ে বসেছে সুগন্ধা। একটা বড় থালায় পুর তৈরি করা, অন্য পাশে ময়দার তৈরি ছোট রুটি। সেগুলোর ভেতর পুর ভরে ভাঁজ করে করে মোমো বানাচ্ছে মেয়েটি। একসাথে অনেকগুলো করে বানিয়ে ফ্রিজে রেখে দেয় ফ্রোজেন স্ন্যাক্স হিসেবে। বিশেষ কোনো কাজ না থাকায় ইরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে সাহায্য করছে। একপাশে ছোট্ট ক্রিবে ঘুমোচ্ছে ইজান। ক্ষণে ক্ষণে ছেলেকে দেখে মুস্কি হাসি নিয়ে কাজ করছে ইরাম। হাতের ময়দার রুটিতে পুর ভরে সুন্দর করে ভাঁজ করে করে মোমো বানিয়ে রাখছে আরেকটা প্লেটে। হঠাৎ করে সে বলল, সুগন্ধা, তোমার কলেজের পাশে একটা ইনস্টিটিউট আছে না, কম্পিউটার শেখায় যে? হ্যাঁ আছে তো, আপনি যাবেন? মাথা দোলালো ইরাম। হ্যাঁ, এরপর যেদিন কলেজে যাবে আমায় নিয়ে যেও। কম্পিউটারের কাজ শিখবেন? ভালো ভালো। প্রশংসা করে সুগন্ধা আরও খানিকটা পুর তৈরি করে নিয়ে এসে রাখলো কাউন্টারে ঠান্ডা হতে। অভিজ্ঞ হাতে মাখতে মাখতে বলল, তয় একটা সত্যি কথা বলি আপা, কিছু মনে কইরেন না। ইরাম ভ্রু তুলে পেছনে ফিরে তাকালো। তুমি আবার কবে থেকে এত বিবেচনা শুরু করলে? আরে মেয়ে, বলো বলো, এত ভাবতে হবে না তো। কম্পিউটার শিখা আপনি কি করবেন? চাকরি পড়ার দরকার আছে? ইরাম থমকে গেল। সুগন্ধা বলে গেল, না মানে এই বাড়ির অবস্থা তো ভালোই। সত্যি বলতে আমি শুরুতে ভয়ই পাইছিলাম, ভাইজান মনে হয় কেলেঙ্কারি করবে আপনার সাথে। কিন্তু মানুষটা রংবাজ হইলেও আপনার অনেকটাই কেয়ার করে, বোঝা যায়। তাইলে দরকার কি, সব যেমন চলতেছে অমনি চলুক। অস্ফুট একটি হাসি ফুটল এবার ইরামের ঠোঁটে। ঠিক প্রফুল্লতার হাসি নয়, ভিন্ন কিছু। কাজ জারি রেখে সে বলল, আলাদিন আর আমার বিয়ের মাত্র কিছুদিন হয়েছে সুগন্ধা। কিছুদিনই বুঝে গেলে ও আমার কেয়ার করে। করে না? আহমকের মতন প্রশ্ন করে বসল সুগন্ধা। ইরাম মৃদু হেসে জানালো, আহা, আমি বলছি না ও আমার কেয়ার করে না, বরং করে। তাইলে সমস্যা কোথায়? মুখ তুলে সুগন্ধার দিকে তাকালো ইরাম। রমণীর চেহারায় অভিজ্ঞ একটা ভাব ফুটে উঠতে দেখল সুগন্ধা। নতুন নতুন সব জিনিসই মানুষের ভালো লাগে। নতুন মোবাইল কিনলে দেখবে যত্নের শেষ থাকে না। ছুতে গেলেও হাত পরিষ্কার করি, দিনে 14 বার মোবাইলের স্ক্রিন মুছি, ব্যাক কভার ব্যবহার করি, স্ক্রিন প্রোটেক্টর গ্লাস ইউজ করি, আরো কত কি। তেমনি নতুন বউও সব ছেলেদের কাছে ভালো লাগে। সে বিয়ে যে কারণেই হোক না কেন, যেমন ভাবেই হোক না কেন, বউ প্রত্যেক ছেলের কাছে একটা শখের জায়গা। তার যত্ন তো হবেই।
যাহ, মোবাইল আর বউ এক হইল। এবার খানিক শব্দ করেই হাসলো ইরাম, বেশ মিষ্টি একটা খিলখিল ধ্বনি। হাতের বানানো মোমোটা রেখে নতুন একটা হাতে নিতে নিতে সে হঠাৎ শুধিয়ে বসলো। তোমার বয়স কত সুগন্ধা? সামনের মাসে 21 হবে। আর আমার 32। সুগন্ধা চোখ পিটপিট করল। ইরাম সরাসরি কিছু না বলেও একজন মেয়ে হিসেবে তার বুঝতে বাকি রইল না সে কিসের কথা বলছে। তার মানে জড়বস্তু আর জীবন্ত বউ এক? সুগন্ধার প্রশ্নে ইরাম মাথা ঝাঁকালো। পরিণতি এক, মানুষের মনটাই এমন সুগন্ধা, সময়ের সাথে সাথে অনুভূতি ফিকে হয়ে আসে। আজ যে তোমাকে ভালোবেসে বলেছে তোমার জন্য পৃথিবী জ্বালিয়ে পড়িয়ে দেবে, ঠিক 5 বছর পরেই সে তোমায় দেখেও পাশ কাটিয়ে যাবে অচেনা মানুষের মতন। জগৎটাই এমন, পুরাতন জিনিসের কদর করে কয়জন। আপনি এক্কেবারে দার্শনিক লেভেলে কথা বললেন আপা। আপনার কথা শুই না এখন আমার পুরুষ মানুষ বিশ্বাস করতে ইচ্ছা হইতেছে না। বিশ্বাস কেন করবে না? একটা সম্পর্কের ভিত্তি তো বিশ্বাস, সেটা তো করতেই হবে। তবে মনে রেখো, মুখ তুলে সুগন্ধার মনোযোগী দৃষ্টির পানে চেয়ে ইরাম বলল। পুরুষ তোমাকে ভালোবাসে নতুন জামার মতো, যতদিন নতুন থাকে প্রতিদিন পরতে ইচ্ছে হয়। পুরাতন হয়ে গেলে সেই জামা আলমারির এক কোণায় পড়ে রয়, অতপর পা মোছার কার্পেট তার শেষ গন্তব্য হয়। সুগন্ধা মাথা দোলালো। আমি আপা বিয়াই করব না আর। মৃদু হাসলো ইরাম। দুজন কিচেনের কাজ এবং গল্প করতে করতে খেয়ালই করল না কখন সাইবান বাইরে থেকে ফিরেছে। কিচেনে এসেছিল সে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিতে, অথচ আর ভিতরে ঢুকলো না। নীরবে পাশ কাটিয়ে পুনরায় বেডরুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পর ইজানকে কোলে নিয়ে বেডরুমে এলো ইরাম। ঢুকেই দেখতে পেল বিছানার ওপর একটা ডাবল ব্যাগ, কোনো প্রকার ভাঁজ করা ছাড়াই বেশ কয়েকটা শার্ট, প্যান্ট এবং গেঞ্জি। অবহেলায় ঠেসে ঠেসে ভরছে সাইবান। ইরাম এগিয়ে গেল। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? শো আছে। ঠান্ডা গলায় জবাব দিল সাইবান। ইরাম ইজানকে বিছানায় শুইয়ে একটা ঝুনঝুনি ধরিয়ে খেলতে দিয়ে সাইবানের হাত থেকে ব্যাগটা টেনে নিল। যে কাপড়গুলো দুমড়ে মুচড়ে ভরেছে উল্টো করে সেসব বিছানায় ঠেলে আবার সুন্দর করে এক একটা ভাঁজ করে করে ভেতরে রাখতে লাগলো। সাইবান ভ্রু কুঁচকে সরে দাঁড়ালো। শো কোথায়? সিলেটে 3 দিনের আগে ফিরতে পারবো না। বিছানায় বসে নিজের পকেট থেকে হঠাৎ করে একটা সিগারেটের প্যাকেট বের করলো সাইবান। একদম বেপরোয়াভাবে লাইটার দিয়ে ধরিয়ে ঠোঁটে ছুঁয়েছে, কিচ্ছু হয়নি। ইরাম ঠাস করে চাপড় দিয়ে সিগারেটটা ফেলে দিল। শাসনের সুরে বলল। খালামণি আমায় বলেছে চেন স্মোকার নাকি তুমি। সমস্যাটা কি? শিক্ষিত ছেলে মানুষ, তাড়াতাড়ি মরার এত শখ কেন? এখন কি আপনার জন্য আমার মরার স্বাধীনতাটুকুও বিসর্জন দিতে হবে? সাইবানের কথার ধাঁচটা ভালো লাগলো না ইরামের, তবে সে অতিরিক্ত কিছু বলতে পারল না। বিছানায় খেলতে থাকা ইজান হুট করে কেসে উঠল। ইরাম দ্রুত ছেলেকে কোলে তুলে নিল। বাবাটা কি হয়েছে? সিগারেটটা ফ্লোরে পড়লেও এখনও নেভেনি বিধায় ধোঁয়ার সৃষ্টি করছে। ইরামের নাকে লাগলো গন্ধটা। ইজান নিশ্চয়ই তামাকের ধোঁয়াটা সহ্য করতে পারছে না। দ্রুত উঠে গিয়ে রুমের বারান্দার দরজাটা খুলে দিল ইরাম। মুক্ত প্রাকৃতিক বাতাস ঢুকতে লাগলো ভেতরে হু হু করে। সাইবান দৃশ্যটা খেয়াল করে নিজের পা দিয়ে সিগারেটটা পিষে নিভিয়ে ফেলল। অতপর তুলে ময়লার ঝুড়িতে ফেলে দিয়ে রুম স্প্রে তুলে নিঃশব্দে স্প্রে করে দিল আশেপাশে। ইরাম ছেলেকে দোলাতে দোলাতে দৃশ্যটা দেখলো, বিশেষ কোনো মন্তব্য করল না। আর সাইবার নিজের ব্যাগটা ঠিকঠাক করে রাখতে রাখতে হঠাৎ একটি টি শার্ট বের করলো, কালো রঙের। তাতে ডোরেমন কার্টুনের ছোট্ট একটা চিত্র আঁকা। ইরামকে দেখিয়ে সে হঠাৎ করে বলল। জাস্ট ফর ইউর রিমাইন্ডার, এটা আমি ক্লাস 10-এ কিনেছিলাম। এখন অনেক টাইট হয়, তবুও মাঝে মাঝে পরি ঘুমানোর সময়, কারণ এটা আমার ফেভারিট টি শার্ট। ইরাম মাথা কাত করে তাকালো। বুঝতে পারেনি সাইবান হঠাৎ করে তাকে একটা টি শার্ট কেন দেখাচ্ছে। সাইবান তীর্যক হেসে ব্যক্ত করলো। কিছু পুরুষ আছে যে জামাকে একবার মনে ধরে সেই জামা ছিঁড়া হোক, ছোট হোক কিংবা হোক পুরাতন, কখনো মায়া কাটাতে পারে না। ইরামের চোখজোড়া বড় বড় হয়ে গেল। ঠোঁটজোড়া ফাঁক হলেও সে কিছু উচ্চারণ করতে পারল না। সাইবান আর অপেক্ষাও করল না, ব্যাগ রেখে রুম থেকে বাইরে বেরিয়ে গেল। তার জিনিসপত্র সব গাড়িতে লোড করে রাখতে হবে যেন সকালে তাড়াহুড়ো না হয়। গভীর রাত, প্রায় 2:30 বেজে এসেছে, অথচ ইরামের চোখে আজ এক বিন্দু ঘুম আসছে না। বারান্দায় দাঁড়িয়ে আছে সে। সনসনি হাওয়া তার শরীরে চাপটা দিয়ে যাচ্ছে। রাতের নিস্তব্ধ জগৎ যেন হাত বাড়িয়ে তাকে ডাকছে আধারে হারিয়ে যেতে। ইজান ঘুমে আচ্ছন্ন। সাইবানও 1 ঘন্টা হলো ঘুমিয়েছে। এতদিন কাউচে ঘুমলেও আজ ইরাম এক প্রকার জোর করেই তাকে বিছানায় শুইয়েছে। ছেলে আর স্বামীর মাঝখানে অবশ্য বিরাট এক কোলবালিশের দেয়াল আছে। বিছানাটা বেশ বড় হওয়ায় সুবিধা
সুবিধা হয়েছে। একটা ছোট্ট বাচ্চা নিয়ে ঘুমোলেও কোনো সমস্যা হয় না। ইরাম রেলিংয়ে হেলান দিল, তার চুলগুলো খোলা, বাতাসে দোল খাচ্ছে। একটা সময় ভয় লাগতো রাতের বেলায় এমন চুল খুলেই ঘুরে বেড়াতে, ভূত পেতনি ভর করে নাকি। অথচ সেই অনুভূতিগুলো আজ হারিয়ে গেছে তার মন থেকে। তার মনে হয়েছিল কখনোই আর নিজের জন্য বাঁচা হবে না তার। অথচ বিয়েটা তার শক্ত মানসিকতার দেয়ালে বারবার আঘাত করেছে। সাইবান যে আজ কিচেনের কথা শুনেছে সেটা সে নিশ্চিত। সেই কথার পরিপ্রেক্ষিতেই পরে ওই কথাটা বলেছে। ইরাম মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না কিছুতেই। সে তার আলাদিনকে বুঝে উঠতে পারছে না। যখনই মনে হয় নিবেদনগুলো একটু হলেও সত্যি, তখনই অরণ্যর মুখটা ভেসে ওঠে তার হৃদয়ে। ইরামের আজও মনে পড়ে তাদের বিয়ের পরের দিন সকালের কথোপকথন। ইরাম বাসর রাতের বিছানা ছেড়ে উঠতে যাচ্ছিল তৈরি হয়ে নাস্তা বানানোর জন্য, অথচ অরণ্য তার কবজি টেনে পুনরায় নিজের বুকের ওপর আগলে নিয়েছিল। ইরাম লজ্জা পেয়ে বলেছিল, ছাড়ুন, কি করছেন? ফ্রেশ হবো, নাস্তা বানাবো, অনেক কাজ। হুম, তুমি ভাবলে বা কিভাবে আমি আমার বউকে বিয়ের পরদিনই রান্নাঘরে ঢুকতে দেব? রান্নাঘর তো দূরের কথা, তোমার কোমল পা এই শক্ত মেঝেতে আমি স্পর্শ হতেই দেব না। অরণ্য কথা রেখেছিল। টানা 7 দিন ইরাম বিছানায়, সোফায়, কাউচে, কখনো বা দোলনায় শুয়ে বসেই কাটিয়েছিল। এমনকি কোথাও যাওয়ার দরকার পড়লে বিনা কারণেই অরণ্য তাকে কোলে তুলে নিয়ে যেত। স্বামীর গলা জড়িয়ে ধরে ইরাম খিলখিল করে হাসত আর ভাবত এই সুখ আর কখনো তার কপাল থেকে মুছবে না, অরণ্য মুছতে দেবে না। বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ইরামের। চোখ বুজে ফেলল। সেটায় কয়েক ফোঁটা অশ্রু জমলেও জোরপূর্বক নিজেকে নিবারণ করল সে। মাথা ঝাঁকালো, না, আর অতীত ভাবার সময় নেই। জীবন তাকে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছে, সুযোগটা তাকে কাজে লাগাতে হবে। একটা শব্দে ইরামের শান্তির সময় ব্যাহত হলো। রুমের ভেতর থেকে গুঞ্জনের মতো একটা আওয়াজ আসে, ফোনের রিংটন। ইরাম কামিজের ওড়না ঠিকঠাক করে ভেতরে এলো। নাইট স্ট্যান্ডে রাখা সাইবানের ফোন বাজছে, অথচ ছেলেটার খবর নেই। বেঘরে ঘুমোচ্ছে। ঘুমের ঘোরে কোলবালিশের কাছে এসে ঘেঁষেছে একেবারে। এপাশে থাকা ইজানের ছোট্ট ডান হাতটা তার কপালের ওপর পড়ে আছে। বাপ ছেলে এখন কিলবিল করে একে অপরের কাছে পৌঁছেছে কে জানে। সাইমান হুঁশে থাকলে এক্ষুনি চিৎকার চেঁচামেচি শুরু করত ভেবে ইরাম মনে মনে খানিক হেসে তারপর এগোলো। নাইট স্ট্যান্ড থেকে সাইবানের ফোনটা হাতে নিতেই তার ভ্রু কুঞ্চিত হলো। কলার আইডিতে ভাসে একটা পরিচিত নাম, তিতলি বেব। ইরামের বুকে একটা খসখস অনুভূতি হলো। আজকালকার ছেলেমেয়েরা এমনিতেই বেব শব্দটা কোনো উদ্দেশ্য ছাড়াই ব্যবহার করে। এটা সে জেনেছে সামিয়ার সাথে বসে একটা বাংলা নাটক দেখে। জোর করে নিজের মন সামলেই ইরাম হাত বাড়িয়ে সাইবানকে ডাকল। আলাদিন, আলাদিন, তোমার ফোন। প্রথমটায় মোড়ামুড়ি করেও উঠল না সাইবান। শেষমেশ যখন চোখ খুলল তখন ঝটকা দিয়ে নিজের কপাল থেকে ইজানের হাতটা সরিয়ে দিয়ে খেকিয়ে উঠল। কিরে ভাই, বাপের কপালে বদয়া দিচ্ছিস? শকুনের দোয়ায় গরু মরে না, তোর আম্মি জান শেখায়নি? ইরাম হুট করে নিজের একটি আঙুল সাইবানের ঠোঁটে চেপে ধরল। শ্শ্, ঘুমাচ্ছে, আস্তে। সাইবার নিজের জায়গায় জমে গেল। ঘুম জড়ানো চোখে চেয়ে রইল ইরামের দিকে। হলদেটে মৃদু আলোয় রমণীর চেহারা তার বুকে অদ্ভুত একটা ঝড় তুলল যেন। ঠোঁটের ওপর নরম আঙুলটার ছোঁয়া তাকে মাতাল করে ফেলেছে। শরীরের সবটুকু শক্তির প্রয়োজন হলো সেই আঙুলটায় একটা গাঢ় চুমু দেয়া থেকে নিজেকে নিবারণে। সাইবানের ঘোলাতে দৃষ্টি এবং ফোলা মুখখানে দেখে বিব্রত ইরাম দ্রুত নিজের হাত সরিয়ে নিল, এগিয়ে দিল ফোন। তোমার ফোন। সাইবান একটি ঢোক গিরে ফোন হাতে নিল। কলার আইডি দেখে 1 সেকেন্ডে তার চেহারা বদলে গেল। ফোনটা রিসিভ করে বিছানা ছেড়ে উঠে গেল সে। সোজা বারান্দায় চলে গেল। ইরাম সেদিকে চেয়ে রইল। অতঃপর বিছানায় বসে ইজানকে ঠিকঠাক করে শুইয়ে রাখলো। ক্ষণে ক্ষণে তার চোখ না চাইতেও চলে গেল বারান্দার দিকে। 2 মিনিট বাদে ফিরে এলো সাইবান, রীতিমতো রুদ্রমূর্তি হয়ে। ইরামকে কোনো জবাবদিহি না করে ক্লোজেট থেকে জ্যাকেট বের করে গায়ে জড়ালো। চুলে আঙুল চালিয়ে ঠিকঠাক করে ওয়ালেট আর গাড়ির চাবি পকেটে ভরল। ঘড়ির দিকে তাকালো ইরাম, প্রায় 3টা বাজছে। এত রাতে কোথায় যাচ্ছ? কাজ আছে, কখন ফিরবো জানি না। এটুকুই। বিশেষ ব্যাখ্যা ছাড়াই সাইবান ভারী বুট জুতো পায়ে গলিয়ে হনহন করে ঝড়ো গতিতে হেঁটে বেরিয়ে গেল রোমের বাইরে। ইরাম বসে থাকলো বিছানায় হতবিহ্বল হয়ে। একটা মাত্র ফোন কলের প্রয়োজন ছিল এত রাতে সাইবানকে ঘরের বাইরে টেনে নিতে। এই বিষয়টা ছাড়া হাজার চাইতেও আর কিছু ভাবতেই পারল না ইরাম। শেষ রাতের দিকে মাত্র 2 থেকে 3 ঘন্টার মতো সময় ইরাম ঘুমোতে পেরেছে। 8টার দিকে উঠিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে এসেছে।
সুগন্ধার আজ থেকে ইনকোর্স পরীক্ষা, তাই আজ সকালের নাস্তা চা সে সামলাবে বলে রেখেছে। সামিয়া হয়তো উঠে গিয়েছেন, তার রুমের বাতি জ্বলছে। হাসপাতালের জন্য তৈরি হচ্ছেন খুব সম্ভবত। সারিকা একটু দেরিতে ওঠে, নাস্তাটা একাই করে। সকলের জন্য চুলায় চায়ের জন্য দুধ বসিয়ে ইরাম আগে থেকে প্রস্তুত করে রাখা ব্রেড ফলমূল সব টেবিলে নিয়ে সাজিয়ে রাখলো। সাইবান এখনও ফেরেনি, বারংবার না চাইতেও সে সদর দরজার দিকে তাকাচ্ছে। চা যখন প্রায় ফুটে এসেছে তখনই ঘটনাটা ঘটল। পায়ের শব্দ শুনল ইরাম। সাইবান ফিরেছে ভেবে সে দ্রুত কিচেন থেকে বেরিয়ে এলো, অথচ মুখোমুখি হলো একদম ভিন্ন এক অপ্রত্যাশিত একটি দৃশ্যের। সুঠাম কাঠামোর অধিকারী এক 6 ফুট দীর্ঘদেহী বয়স্ক পুরুষ দণ্ডায়মান, থমথমে পাথরের চেহারা, মুখ জুড়ে হালকা খোঁচা খোঁচা সাদা দাড়ি, চুলে রুপোলির আস্তরণ, ধূসর স্যুট প্যান্ট পরনে, বাম হাতে চকচকে সোনালি ঘড়ি, সেই হাতেই একটা লাগেজ ধরে রাখা, ভ্রুজোড়া সদা কুঞ্চিত। চেহারা দেখতে মনে হবে বিনা কারণে জীবনের উপর বিরক্ত তিনি। ইরামের চিনতে একটু ভুল হলো না। পুরুষটির চোখ গোটা বাড়ির উপর ঘুরে রমণীর উপর থামলো। ইরাম সঙ্গে সঙ্গে নিজের ওড়না মাথায় তুলে ঘোমটা দিয়ে এগিয়ে গেল। আসসালামু আলাইকুম খালু। বলে সে ঝুঁকিয়ে পা ধরে সালাম করতে গেল। নতুন বউ হিসেবে শ্বশুরকে প্রথমবার পায়ে সালাম করাটা ঐতিহ্য, অথচ চকচকে কালো শু পরিহিত পাজোড়া ইরাম ছোঁয়ার আগেই সরে দাঁড়ালো। জমে গিয়ে মাথা তুলে তাকালো সে। উপর থেকে অতীব ভারী কণ্ঠে আদেশ এলো, সরে দাঁড়াও, তোমার মুখটা আপাতত দেখতে চাইছি না। দোতলা বাড়িটার সামনে বেশ কতক মানুষের ভিড়। শেষ রাত হওয়া সত্ত্বেও আগ্রহী লোকের কমতি নেই। নিচতলার জানালা দিয়ে বাইরের কর্মকাণ্ড ভয়ার্ত চোখে দেখে যাচ্ছে তিতলি। তার বাবা মিস্টার চৌধুরী তরুণ ছেলে পেলে গুলোর সাথে ঝামেলায় জড়িয়েছেন। লিডার গোছের ছেলেটার নাম বখতিয়ার। ঘাড়ের কাছে ট্যাটু, চুলগুলো উস্কো খুস্কো, চোখেও কেমন যেন নেশার ভাব। মিস্টার চৌধুরীর কলার চেপে ধরে হুমকি দিচ্ছে রীতিমতো, আপনার মেয়েকে শুধু আমি বিয়ে করব। বুঝছেন চৌধুরী সাহেব, 2টা বছর প্রেম করার সময় ওর মনে ছিল না মান সম্মানের কথা। আমার পার্টি কিন্তু ক্ষমতায় আছে, বুঝে নিন। তিরিবিরি করলে একেবারে গায়েব করে ফেলামো। তিতলির বুক কাঁপছে। স্কুল লাইফের সাদাসিধা ভদ্র ছেলেটা এমন জঘন্য একটা মানুষে পরিণত হবে সে কল্পনাও করেনি। প্রেম বলে যেটা চালিয়ে দিচ্ছে সেটা ঠিক প্রেমও ছিল না। তিতলি একটুখানি পাত্তা দিত এই যা। সাইবান আসার পর থেকে তার জীবনটাই বদলে গিয়েছে। অন্য কারোর সঙ্গে প্রেম করার প্রশ্নই আসে না। তিতলির মা মেয়ের পাশে দাঁড়িয়ে দোয়া দুরুদ পড়তে শুরু করে দিয়েছেন। এমন সময়ই দুটো বাইক এসে থামলো তিতলিদের বাড়ির সামনে। লাফিয়ে নামলো আফনান, নীরব আর অনুরাগ। দ্বিতীয় চিন্তা ছাড়াই প্রত্যেকে ছুটে এসে ভিড়ের মাঝে ঢুকে পড়ল। ছেলেদের মাঝে হট্টগোল বেঁধে গেল। অনুরাগ মাঝখানে দাঁড়িয়ে মিস্টার চৌধুরীকে আড়াল করে বলল, এক্সকিউজ মি, এটা কোন ধরনের অসভ্যতা? রাত বিরাতে একটা ভদ্র বাড়িতে এসে ভদ্রলোকদের বিরক্ত করছেন কেন? পুলিশকে জানাতে বাধ্য হব কিন্তু। অনুরাগের কথায় বখতিয়ার ভীষণ চড়ে গেল। প্রতিদ্বন্দ্বিতা আশা করেনি সে। নিজের একটা হাত তুলে দ্বিধা ছাড়াই সটান অনুরাগকে থাপ্পড় দিয়ে বসল সে। আটকে উঠল সবাই। ইউ স্কাউন্ডেল! নীরব খেকিয়ে উঠে বখতিয়ারকে পেছন থেকে ঘুষি দিতে যাচ্ছিল, তবে দলের অন্য দুটো ছেলে নীরবকে জাপটে ধরে ফেলল। অনুরাগ ভালোই ব্যথা পেয়েছে, মুখের ভেতর রক্তের নোনতা স্বাদ টের পাচ্ছে এখন। মিস্টার চৌধুরী অনুরাগকে ধরে ফেললেন, আর্তনাদ করে বললেন, তোমাদের সমস্যাটা কি? সাধারণ মানুষকেই পাও শুধু জ্বালাতন করতে। সাধারণ? আপনার কাছে যে টাকার বস্তা আছে বাইর করেন। এত টাকা পোকায় খেয়ে শেষ করতে পারবে না। এলাকার উন্নতির জন্য লাখ পাঁচেক দিতে সমস্যা কি? টাকা দিবেন নাকি মেয়ে দিবেন আপনার ব্যাপার। কুটিল হাসি মেখে বলল বখতিয়ার। পরক্ষণেই চোখ ঘুরিয়ে তাকালো বাড়ির ভেতরে দাঁড়ানো তিতলির দিকে। কেঁপে উঠল মেয়েটা। বাঁকা হাসল বখতিয়ার। অশ্লীলভাবে ঠোঁট চাটল সে। তবে তার সুখ দীর্ঘক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করে পেছন থেকে একটা গম্ভীর আওয়াজ ভেসে এলো, থোবরা বরাবর বাংলাদেশের মানচিত্র বসিয়ে দিতে চাই, নিবি? বখতিয়ার ভীষণ অবাক হয়ে ঘুরে তাকিয়েছে। কি তাকায়নি, তার চোয়াল বরাবর প্রচণ্ড শক্তিতে একটা ঘুষি আছড়ে পড়ল। এতটাই জোর যে বখতিয়ারের শরীরটা ছিটকে পড়ল মাটিতে। মনে হলো চোয়ালের হাড় বুঝি নড়ে গিয়েছে। তার দলের ছেলেরা আটকে উঠে ঝট করে সামনে তাকালো। আবছা লাইটের আলোয় প্রতিফলিত ভেসে আসছে ছায়ামূর্তিটির। সুঠাম শরীরের অধিকারী, জ্যাকেট পরে থাকলেও শক্তিশালী বাহু স্পষ্ট বোঝা যাচ্ছে। সুদর্শন তীক্ষ্ণ চেহারায় জন্তব হিংস্রতা, ভ্রু বিয়াংশে চিকচিক করছে অশনি সংকেতের মতো। দণ্ডায়মান সাইবান আলাদিন। কোন শালা তুই? বখতিয়ার ব্যথায় কুকিয়ে চিৎকার করে উঠল। কল মি ড্যাডি।
তীর্যক হেসে ঝাঁঝালো কণ্ঠে জবাব দিল সাইবান। তার নয়নজোড়া ক্ষিপ্তভাবে চারপাশ পর্যবেক্ষণ করল, অনুরাগের ফুলে উঠতে থাকা গাল। আতঙ্কিত মিস্টার চৌধুরী আর সবশেষে জলজলে দৃষ্টিতে আশা নিয়ে তাকিয়ে থাকা তিতলি। সাইবানের সঙ্গে চোখাচোখি হতেই মেয়েটা দৌড়ে বাড়ির বাইরে চলে এলো। সাইবান অবশ্য নাটক দেখতে দাঁড়িয়ে থাকলো না। তিতলিদের বাড়ির পাশে নতুন কিছু জিনিস তৈরির কাজ চলছিল। হনহন করে এগিয়ে গিয়ে সেখানে পড়ে থাকা একটা চালাকাঠ হাতে তুলে নিল সাইবান। মিস্টার চৌধুরী ভড়কে গেলেন এ ছেলের এমন রুদ্ররূপ দেখে। বাবা আস্তে আস্তে, মারামারির কি দরকার? চান্দাবাজ আর ইফতিজারের জন্য মাহিরের ওপর কোনো কথা নেই। আপনি শুনুন আঙ্কেল। বক্তিয়ার কোনো মতে উঠে দাঁড়িয়েছে কি দাঁড়ায়নি, সাইবান শটান কাঠটা দিয়ে জোরালো আঘাত হেনে বসলো ছেলেটার পাঁজর বরাবর। মুহূর্তেই গন্ডগোল বেঁধে গেল। আফনান, নীরব, অনুরাগ এরাও আর বসে রইল না। আশেপাশে যে যা হাতে পেয়েছে সেটা নিয়েই চড়াও হলো। ধস্তাধস্তির মাঝে বক্তিয়ারের কলার ধরে টানতে টানতে বাড়ির সিঁড়ির কাছে নিয়ে গেল সাইবান। ঠিক তিতলির পায়ের সামনে বান্দাকে উপর করে ফেলে পিঠের উপর পা দিয়ে চেপে ধরল। এক হাতে চালাকাঠ ধরে রেখে শাসালো। আমি যা যা বলবো বাঁচতে চাইলে তাই তাই রিপিট করবি। বল আম্মা জান, আমাকে মাফ করে দেন। আমি আর জীবনেও আপনার দিকে কোন নজরে তাকাবো না। যদি তাকাই তাহলে আমি কুত্তার পা চাটি। বল। বক্তিয়ার জোর করে ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে। অপমানে টকটকে হয়ে গিয়েছে সম্পূর্ণ। সাইবান আরও জোরে চেপে ধরল তাকে। বলবি নাকি উদম কেলানি খাবি? ডিম থেরাপি শুধু তোর পার্টির বস্তিগুলো না, আমিও দিতে জানি। আম্মাজান, বলতে বাধ্য হলো বক্তিয়ার। পাকা হাসি ফুটল সাইবানের ঠোঁটে। সে শিখিয়ে দিল। আম্মা, আমাকে মাফ করে দিন। আমি দুধ খাওয়া বাচ্চাটি হয়ে যাব। মেয়ে দেখলে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে উল্টা দিকে দৌড় দেব। আমি দুধ খাওয়া। সন্ধে সন্ধে বুকে দুবাহু বেঁধে বেশ উপভোগ করে গেল তিতলি। বক্তিয়ার ছাড়া পেল টানা 7টা মর্মান্তিক বাক্য উচ্চারণ করার পরেই। আশেপাশের লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিল, অনেকেই আবার ভিডিও করেও রাখলো। সব শেষে উঠে পড়ে টলতে টলতে যখন সে নিজের দলের ছেলেদের কাঁধে ভর দিয়ে বাড়ির বাইরের দিকে এগোলো, তখন পেছনে তাকিয়ে সাইবানের সঙ্গে দৃষ্টি মেলালো। চালাকাঠটা কাঁধে ঠেকিয়ে বান্দা এক হাতে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে পড়ে রেখেছে। ভ্রুকুচকে তীব্র অসহনীয় এক দৃষ্টিতে বক্তিয়ারের দিকে তাকালো সে। দাঁত কিরমির করে উচ্চারণ করল বক্তিয়ার। সাইবান খিলখিল করে হেসে উঠে ঠোঁট থেকে সিগারেট সরিয়ে বলে উঠল, তুই কি রাতকানা এখন দেখতে পাচ্ছিস না? আপনার নীরব একযোগে অট্টহাসিতে ফেটে পড়ল। অনুরাগ অবধি হাসতে গিয়ে নিজের ব্যথা পাওয়া গালটা চেপে ধরল। অপমানে চূড়ান্ত পর্যায়ে পেরিয়ে যাওয়া বখতিয়ার আর দাঁড়িয়ে থাকতে পারল না। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বেরিয়ে গেল গেটের বাইরে। অনুসরণে তার সাঙ্গপাঙ্গ। চারপাশ শুনশান হয়ে পড়তেই তিতলি ছুটে এসে সাইবানকে জাপটে ধরল। থ্যাঙ্কস দোস্ত, কি ভয় পেয়ে গেছিলাম আমি। আব্বুকে যাচ্ছে তাই ভাবে হুমকি দিচ্ছিল। সাইবান খানিকটা বিব্রত হলেও তিতলির মানসিক অবস্থার কথা চিন্তা করে সরিয়ে দিল না। শুধু একটি হাত মেয়েটার মাথায় রাখলো। ইটস ওকে নাও। তোমাদের সবাইকে যে আমি কি বলে ধন্যবাদ দেব। বলতে বলতে মিস্টার চৌধুরী সিঁড়ির উপরেই বসে পড়লেন। অনুরাগ তাকে ধরল। মিসেস চৌধুরীও ছুটে এলেন। এদের জ্বালায় বাঁচি না আর। থানায় জিডি করে রেখেছি। যদি পুলিশ একটু গুরুত্ব দিত। টাকা দিলেও লাভ হচ্ছে না। পার্টি ক্ষমতায় আছে তো পলিটিক্সের পাওয়ারে উঠছে বেশি। এদের সাথে বেশি ঝামেলা না জড়ানোই ভালো। প্রতিবেশীদের কেউ একজন বলল, তবে সাইবান পাত্তা দিল না। নিজের কাছ থেকে সাবধানে তিতলিকে দূরে সরিয়ে দাঁড়িয়ে চালাকাঠ ফেলে দুহাত উপরে তুলে খানিক আড়মোড়া ভাঙল বুঝি। তারপর অবিচলিত কণ্ঠে বলে উঠল, আন্টি এক মগ কফি হবে? শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে। মিসেস চৌধুরী এত চিন্তার মাঝেও না পারতে হেসে ফেললেন। দ্রুত বাড়ির ভিতরে যেতে যেতে বললেন, অবশ্যই, তোমরা সবাই ভেতরে এসো। একেবারে সকালের নাস্তা না খেয়ে কিন্তু ছাড়ছি না। আজকের সকালের নাস্তার টেবিল জুড়ে গুরুগম্ভীর পরিবেশ বিদ্যমান। শুধু প্লেট চামচের টুংটাং শব্দ ছাড়া দ্বিতীয় কোনো রানী কারো মুখে। নীরব অস্থির রীতিমতো দমবন্ধকর একটা অবস্থা। সবাইকে নাস্তা বেড়ে দেওয়ার দায়িত্ব পালনের পাশাপাশি আর চোখে মানুষটাকে দেখে যাচ্ছে ইরাম। AKM আহমদ উদ্দিন, সাইবান সারিকার বাবা, সামিয়ার স্বামী এবং ইরামের খালু। পেশায় একজন ব্যবসায়ী। ঠিক কিসের ব্যবসা সেটা ইরামের বিস্তারিত জানা নেই। এই মানুষটার সম্পর্কে জ্ঞান তার ভীষণই কম। শূন্য বলেও ভুল হবে না।
কারোর সাথেই মিশুক নন। ছোটবেলার স্মৃতি হাতড়েও এই লোকটার বিশেষ উপস্থিতি ইরাম মনে করতে পারছে না। পাশাপাশি বসার বদলে সামিয়া এবং আহমদ বসেছেন একে অপরের মুখোমুখি। টেবিলের দুপাশে দুজন, যেন মাঝখানে কেউ দেয়াল তুলে দিয়েছে। বাবার পাশে বসা সারিকা বিশেষ অস্বস্তিতে আছে, তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। কেমন যেন হাঁসফাঁস করছে। ইরাম টেবিল ঘুরিয়ে নীরবে আহমেদের প্লেটে আলু ভাজি বেড়ে দিতেই তিনি প্লেট দূরে ঠেলে বলে উঠলেন, আজকে থেকে আর পছন্দের নেই। ইরাম ভরকে গেল। সামিয়া ভ্রু কুঁচকে তাকালেন। কবে থেকে আলু ভাজি তোমার পছন্দের নাস্তা? গলা খাকারি দিয়ে ইরাম বলল, আপনাকে তাহলে ডিম পোস্ট করে দিই খালু, 2 মিনিট একটু বসুন। হাত তুলে ইরামকে থামিয়ে দিলেন আহমদ। চা বড়টাই আমার হয়ে যাবে, থ্যাঙ্কস। ডিমের খোসার ওপর হাঁটা বোধ হয় একেই বলে। শুধু ইরামই নয়, বরং বাড়ির প্রত্যেক সদস্যই ভীষণ সচেতন হয়ে উঠেছে। ইরাম বেশি তর্ক না করে চেয়ার টেনে বসলো। কোনো মতে আধখানা রুটি সে শেষ করেছে। এই সময় সামিয়া কথা বলার সিদ্ধান্ত নিলেন। না জানি মালয়েশিয়া থেকে হুট করে চলে এলে যে? কেন, ঢাকঢোল পিটিয়ে সানাই বাজিয়ে আসা উচিত ছিল বুঝি? ভ্রু কুঁচকে ফেললেন সামিয়া। সেটা বলিনি। না না, বলে ফেলো। তুমি যা বলো তাই তো হয়। তোমার উপর কথা বলার কোনো অধিকার অন্য মানুষের আছে? শখ, স্বপ্ন, ইচ্ছা সব তোমারই পূরণ হতে হবে। বাকিদের দিককে ভাবার প্রয়োজন নেই। আহম্মদ। টেবিল চাপড়ে উঠে দাঁড়ালেন সামিয়া। তীব্র দৃষ্টিতে তাকালেন স্বামীর দিকে। তুমি অভদ্র আচরণ করছো বলে মনে হচ্ছে না? নিজের মর্জি মতো যাকে তাকে বাড়ির বউ বানানোর সময় তোমার মনে হয়নি তুমি লিমিট ক্রস করছো? আহমদের কণ্ঠ শান্ত, অথচ তার কথার মাঝে অদ্ভুত একটা তেজ আছে। উপেক্ষা করা অসম্ভব। সারিকা নিজের বাবা মায়ের উত্তপ্ত ক্রোধের মাঝে একটুখানি শীতল হাওয়া হতে চাইল। মম, ড্যাড, প্লিজ, তোমরা বাচ্চা না, এটা নাস্তার টেবিল। অন্য বাড়ির মানুষের সামনে এসব কি ধরনের অদ্ভুত আচরণ? অন্য বাড়ির মানুষ যে ইরাম, তাতে কোনো সন্দেহ নেই। মেয়েটা এমন সময়েও ঠিকই একটা ঠেস দিয়ে দিল। ইরাম একটি নিঃশ্বাস ফেলে ভদ্র অথচ আত্মবিশ্বাসী গলায় বলল, খালু খালামণি, আপনার প্লিজ আমায় নিয়ে ঝগড়া করবেন না। যদি আমার জন্য এই দৈরথ সৃষ্টি করে থাকে, তবে করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি আমি। এটা ছাড়া আমার আর আপাতত কিছুই করার নেই। প্লিজ আপনারা শান্ত হন, আমরা নাস্তা করি। আলাপ আলোচনা সব না হয় খালু আপনি বিশ্রাম নেওয়ার পর করা যাবে। আহমদ বাঁকা দৃষ্টিতে ইরামকে দেখলেন। তারপর এক চুমুকে গরম চায়ের কাপ শেষ করে ঠাস করে চেয়ার ঠেলে টেবিল থেকে উঠে গেলেন। আমার হয়ে গেছে। এটুকুই। তিনি আর বসলেন না। লম্বা পা ফেলে বাড়ির অন্দরমহলে আড়াল হয়ে গেলেন। আহমদ চলে যেতেই সামিয়া নিজের চেয়ারে ধপ করে বসে পড়লেন। কপালে হাত ঠেকিয়ে চোখ বুজে ফেললেন। সারিকা এগিয়ে নিজের মায়ের কাঁধে হাত রাখল। মম, ইটস ওকে, তুমি জানতে এমনটা হওয়ার ছিল। ইরামেরও ইচ্ছে হলো নিজের খালামণিকে একটু সান্ত্বনা দেয়, তবে সেই সুযোগ হলো না। পদশব্দ ভেসে এলো। ঝট করে ফিরে তাকাতেই সে দেখল ভেতরে ঢুকছে সাইবান। কারো দিকেই তাকায়নি সে। সামিয়া আর সারিকা দুজন দুজনের গোপন কথোপকথনে ব্যস্ত থাকায় বিশেষ নজরপাত করেনি। তবে সাইবানের হাঁটুর দিকে জিন্সের ছিঁড়া অংশ এবং ঘাড়ের দিকে লালচে দাগ ইরামের দৃষ্টি এড়ালো না। সাইবান উপরে উঠে যেতেই সেও টেবিল থেকে উঠে ছুটে চলে গেল বেডরুমের দিকে। বেডরুমের ভেতর ঢুকেই যথারীতি ইজানকে ক্রিবে নিদ্রাচ্ছন্ন দেখতে পেল সাইবান। ছোট্ট শিশুটি দুহাত মুঠো করে গভীর ঘুমে আচ্ছন্ন। পাতলা ঠোরজোড়া হালকা ফাঁক করা। সেখান থেকে লালারস গড়িয়ে বালিশে বসে বাঁকা হাসল সাইবান। লাইফ তো তোরই পটলা, খাওয়া কাদা হাগুমতো ঘুম, সার্কেল অন গোয়িং। মাথা ঝাঁকিয়ে নিজের জ্যাকেটটা খুলে নিল সে। ভেতরের ট্যাঙ্ক টপ বেরিয়ে আসতেই ত্বকের উপর লালচে নীলাভ দাগ পরিষ্কার হলো। মারামারির সময় সেও কম কিছু হজম করেনি, তবে অতি উত্তেজনায় আদ্রের লানিলের ক্ষরণে তখন ওসব গায়ে লাগেনি। এখন লাগছে। গরম পানির ভেতর বসে থাকতে হবে ঘণ্টাখানেক। জাকুজির কথা মনে পড়ল, কিন্তু হাতে অত সময় নেই। দুপুরের আগেই আবার সিলেটের জন্য বেরিয়ে যেতে হবে। সে যখন ঘাড়ে একটা তলে ঝুলিয়ে বাথরুমে কুইক শাওয়ার নিতে যাবে, তখনই বেডরুমে ঢুকলো ইরাম। খানিকটা হাঁপাচ্ছে, ছুটে এসেছে বোঝা যাচ্ছে। সাইবান এমন মুহূর্তেও মজা নিতে ছাড়ল না। মাথা কাত করে স্ত্রীকে আপাতমস্তক পর্যবেক্ষণ করে বলল, স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়তে আর তর্স হয়েছে না যে ছুঁটতে ছুঁটতে এসেছেন?
বলে শাহরুখ খান স্টাইলে বুক চেতিয়ে দুবাহু মেলে ধরল সাইমান। ইরাম বিরক্তিবোধ শব্দ করে এগিয়ে এসে চাপড় দিল তার মেলে ধরা হাতে। মজা করা বন্ধ করো। সারা রাত কোথায় ছিলে? আর এসব কিসের দাগ? ব্যথা পেয়েছো কিভাবে? মুখ থুবড়ে ম্যান হলে পড়েছো, এটা এমন গালগপ্প আমায় বিশ্বাস করতে বলবে না কিন্তু। বেশি কিছু না, এই একটু শক্তি প্রদর্শন প্রতিযোগিতায় অংশ নিয়ে এলাম আর কি। রাত না হলে আবার খেলা জমে না। সাইবানকে ঠেলে জোরপূর্বক বিছানায় বসিয়ে দিল ইরাম। অতঃপর দ্রুত হাতে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ফার্স্ট এড কিট নিয়ে এসে বসল। সাইবান ভ্রু তুলে বিস্ময় নিয়ে রমণীর কর্মকাণ্ড দেখে গেল। ইরাম অ্যান্টিসেপটিক দিয়ে তুলো ভিজিয়ে সাইবানের কাছে সরে এলো। নরম আঙুলে তার মাথাটা সামান্য কাত করে ঘাড়ের দিকের দাগটা ভালোভাবে পর্যবেক্ষণ করল। কেউ ঘুষি মেরেছে এখানে? এতটা কাছ থেকে ইরামের উষ্ণ নিঃশ্বাস ছুঁয়ে গেল সাইবানের ঘাড়। শিউরে উঠল সে না চাইতো। চোখ জোড়া অজান্তেই বন্ধ হয়ে এলো। ইরাম থেমে নেই। তুলোটা লালচে হয়ে ওঠা ত্বকে বসিয়ে আলতোভাবে মুছে নিতে নিতে সে ফিসফিস করল। মারামারি করেছো তুমি? জ্বালা হলো। দাঁতে ঠোঁট কামড়ে হিসিয়ে উঠল সাইবান। আপনার মাথার পেছনে তৃতীয় চক্ষু আছে মনে হচ্ছে। জ্বলছে? না, সুখ লাগছে। চাপ দিন, আরো জোরে কচলে ভর্তা বানিয়ে ফেলুন। রাগে গজগজ করে উঠল সাইবান। ইরামের ঠোঁটে মৃদু হাসি ছুঁয়ে গেল। এবার আরও খানিকটা কাছে ঝুঁকে এলো সে। সাইবানের ঘাড়ে তুলো দিয়ে মুছতে মুছতে আলতোভাবে ফু দিল জ্বালা কমানোর উদ্দেশ্যে। সাইবানের শীত দাঁড়াবে শীতল তরঙ্গ খেলে গেল। মনে হলো ব্রেনের ভিতর নিউরনে শর্ট সার্কিট হয়ে গিয়েছে। শরীরের সর্বশক্তিতে সে নিজেকে নিবারণ করল ইরামকে ছোঁয়া থেকে। দুহাত টেনে ধরল বিছানার চাদর ভীষণ নিয়ন্ত্রণে। ইরামের অবশ্য এত কিছু খেয়াল নেই। সে একমনে নিজের কাজ করছে। ঘাট থেকে সাইবানের বুকের দিকটায় নেমে এলো সে। ট্রাঙ্ক টপের চিকন স্টেপটা শক্তিশালী কাঁধের ওপর থেকে সামান্য নামিয়ে উন্মুক্ত করল ত্বক। হার্টের ওপরের দিকটায় নীলাভ একটা ছাপ। এবার সত্যি রাগ হলো ইরামের। দ্বিতীয়বার তুলা ভেজাতে ভেজাতে সে বলল, এসব আমার পছন্দ নয় আলাদিন। ভদ্র ঘরের ভদ্র ছেলেমেয়েরা এমন করে না। সারা রাত বাইরে কাটানোর বিষয়টা না হয় আমি বাদ দিলাম, তবে নিজের এই অবস্থা করার মানেটা কি? অদ্ভুতরে হাসল সাইবান। কেন, আমার জন্য আপনার কষ্ট হচ্ছে বুঝি? ইরাম ঠোঁট ফুলিয়ে ফেলল। তেমন কোনো চিন্তা না করেই অজান্তে তুলা খানিকটা জোরে চেপে ফু দিয়ে বলে উঠল, হাজবেন্ডের জন্য চিন্তা করা বারণ বুঝি? অস্ফুট একটা অশ্রাব্য শব্দ বেরিয়ে এলো সাইবানের ঠোঁট করে। ইরাম বুঝতেও পারল না কি ঘটছে। নিজের কোমরে একটা হ্যাসকা টান খেলো। তার শরীরটা আছড়ে পড়ল বিছানার ওপর। গায়ের ওড়নাটা একপাশে ছড়িয়ে পড়ল। খোপা খুলে চুলগুলো নদীর স্রোতের ন্যায় মেলে গেল চারিপাশে। সাইবানের ভারী ও শক্তিশালী পুরুষালী শরীরটা তার উপর উঠে এলো। ডান হাতের লম্বাটে আঙুলগুলো জড়িয়ে গেল ইরামের গ্রীবাদেশ জুড়ে। শীতল স্পর্শে কেঁপে উঠল ইরাম। পা দুটো ছটফট করে উঠতেই সাইবানের হাঁটু চাপ দিয়ে আটকে ফেলল তাকে। অবাক নয়নে চেয়ে রইল ইরাম নিজের উপর ঝুঁকে থাকা মুখটার দিকে। হলদেটের ত্বক কেমন রক্তাভ হয়ে উঠেছে। কালো চোখ দুটোই ঝিলিক খেলে যাচ্ছে। ঠোঁটজোড়া হালকা ফাঁক হয়ে আছে। ভারী নিঃশ্বাস ফেলছে। চুলগুলো কপালে ছড়িয়ে পড়েছে। সাইবান আরও কাছে ঝুঁকে আসতেই ইরামের কপাল ছুঁয়ে গেল চুলের গোছা। শক্তভাবে চোখ বুজে ফেলল রমণী। কেন তা নিজেও বলতে পারবে না। সাইবান অত্যন্ত মোহ নিয়ে তার মুখটা দেখল। ইরামের নাকে ছোট্ট একটা নোজপিন জলজল করছে। বস্তুটা এত কেন টানছে বোঝার আগেই সাইবান ঝুঁকে সেই নোজপিনের উপর নিজের ঠোঁট ছুঁয়ে দিল। ইরাম হালকা ঝটকা দিয়ে উঠল, অথচ নড়তে পারল না। তার গলায় সাইবানের হাত আরেকটু শক্ত হয়ে চেপে বসল। দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে ইরাম জলজলে চোখ মেলে তাকাতেই সাইবানের দৃষ্টি মোকাবেলা করতে হলো তাকে। তার গলার চাপটা বাড়িয়ে মুখটা একটুখানি উপরে তুলে নাকে নাক ছুঁয়ে দিয়ে সাইবান ফিসফিস করল, কল মি হাজব্যান্ড অ্যাগেন। আর আমি আপনাকে পৃথিবীতে বসিয়ে চাঁদ তারা ঘুরিয়ে আনবো। এমন পিশাচকে জাগাবেন না যাকে সইতে পারবেন না, মাই প্রেশিয়াস। আলাদিন, মাঝে মাঝে তুমি এমন ভাবে কথা বলো যে আমার মনে হয়। ইরাম নিজের কথাটা শেষ করতে পারল না। শব্দগুলো দ্বিধান্বিত হয়ে গলার ভেতর আটকে গিয়েছে। উদ্ভ্রান্ত দৃষ্টিতে সে দেখছে তার উপর ঝুঁকে থাকা সাইবানকে। তার আধো বুলি শুনে সাইবান তার গলার পাশের পালস বরাবর আলতো আঙুলের চাপ দিয়ে ফিসফিস করল, কি মনে হয়? যে তুমি হুম, আমি তুমি আমায়
জমে গেল সাইমান আর ইরাম উভয়ে। ক্রিমে শুয়ে থাকা ইজান একেবারে হঠাৎ করে চিৎকার দিয়ে কেঁদে উঠেছে। ছোট্ট হাত পা ছুঁড়ে এমনভাবে নাটকীয় ভঙ্গিতে কান্নাকাটি করছে যেন কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। ইরামের মাতৃ মস্তিষ্ক সজাগ হয়ে উঠল। ধাক্কা দিয়ে সাইবানকে নিজের উপর থেকে সরিয়ে ছুটে গেল সে সন্তানের কাছে। দ্রুত ইজানের ছটফট করতে থাকা শরীরটাকে নিজের বুকে তুলে নিয়ে দোলাতে লাগলো। এই যে বাবাটা, এই যে আম্মু, এইখানে কান্না কেন? ক্ষুধা পেয়েছে তোমার? পেটু ভরেনি? সাইবান কয়েক সেকেন্ড উপর হয়ে বিছানায় পড়ে রইল। তার হাতটা এখনও চাদর আঁকড়ে ধরে রেখেছে, ঠিক যেখানে কয়েক সেকেন্ড আগ অবধিও ইরাম শুয়েছিল। চাদর মুঠো পাকিয়ে ফেলল সে। চোখ মুখ কুঁচকে বিড়বিড় করে নিজেকে নিজে বোঝাতে লাগলো। কুল ডাউন, কুল ডাউন, কুল কুল কুল। পোটলাটাকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলানো যাবে না, পোটলা উঠতে পারে না। মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা। মনে মনে জপতে লাগলো সাইবান। ইরাম ততক্ষণে ফিডারের দিকে হাত বাড়িয়েছে। সে পাম্প করে রেখেছিল, সেটা কোনোভাবে নিচের কিচেনে ফেলে এসেছে সকালের নাস্তা তৈরি করার সময়। নিজেকে নিজে মনে মনে খানিক অভিসম্পাদ করে এখন ম্রিয়মান হয়ে আসা ইজানকে বিছানার উপর হয়ে থাকা সাইবানের পাশে রাখলো সে। একটু দেখে রাখো, আমি নিচ থেকে ফিডার নিয়ে আসছি, এই 5 মিনিট। থ হয়ে রইল সাইবান। চোখ মেলে ইরামকে দ্রুত রুম থেকে বেরিয়ে যেতে দেখল। তারপরে তার করুণ চোখ জোড়া এসে পড়ল ইজানের ওপর। কান্নার বালাই নেই আর, তবে নয়ন দুটি অশ্রুতে ভিজে টলটল করছে। নাক টানছে আর অদ্ভুত ভঙ্গিতে সাইবানের দিকে তাকিয়ে আছে, যেন ভ্রুকুটি করছে তাকে। ভ্রু তুলে খানিকটা সময় তাকিয়ে থেকে খপ করে ইজানের গলায় হাত রাখল সাইবান। নাজুক শরীরের অঙ্গ তার দুখানা আঙুলে সম্পূর্ণ জড়িয়ে গেল। পোটলা, তোর কল্লাটা 2 ইঞ্চির আর সাইরেন বাজাস 69 ইঞ্চির। তোর ভোকাল কর্ড নাকি টাইটানিকের হর্ন, টাইম মতো পথ করে বাজিয়ে দিস। সাইবান ইজানের ছোট্ট গলা আলতোভাবে আঁকড়ে শাসালো। বিনিময়ে গুঙিয়ে উঠল ইজান। ছোট্ট শিশুটির ভ্রু এমনভাবে কুঁচকে এলো যেন পিতার ওপর যার পরনাই বিরক্ত সে। এই চোপ চোপ পাকাস কাকে তুই? চিনিস আমাকে? আমি তোর বিনাশ্রমে হয়ে যাওয়া বাপ, বুঝতে হবে মামা। এমনিতেই কল্লার শক্তি দেখে আমার দুনিয়া নাড়িয়ে ফেলেছিস, এবার চুপ। ঠাস! সাইবানের মুখটা একেবারে হেলে গেল। চোয়াল ফাঁক হয়ে পড়ল কয়েক ইঞ্চি। মুখের কথা তার মুখেই আটকে রইল কয়েক সেকেন্ড। সে বুঝতেই পারল না কি হয়েছে এইমাত্র। ইজানের ছোট্ট হাতটা সশব্দে আছড়ে পড়েছে তার বাম গাল বরাবর। সোজা বাংলায় বলা যায় থাপ্পড়। সাইবান চোখে অফুরন্ত অবিশ্বাস নিয়ে তাকাতে না তাকাতেই চোখ মুখ কুঁচকে এবার ছোট্ট পা তুলে পিতার থুতনি বরাবর লাথি ছুঁড়ে ইজান লাফিয়ে উঠল। ইউ লিটল পিস অফ শিট! আর্তনাদ করে উঠল সাইবান। ইজানের ছোট্ট দুহাত বিছানার সঙ্গে চেপে ধরল। বিপরীতে নিজের পা দুখানা তুলে দপাদপ ছুটতে আরম্ভ করল ইজান। সে লাথি তার বাবার মুখে পড়ছে কি বুকে দেখার কোনো সময় নেই তার। নাটকবাজ, ধরিবাজ, চালবাজ, এক চটকানায় মুড়িবাজ। এই যে আম্মু এসে পড়েছে পুচুকু। পিতা পুত্রের টি-20 মাঝেই রোমে প্রবেশ করে জমে গেল ইরাম। বিছানার উপর বসে আছে সাইবান, তার 2 হাত তোলা উপরের দিকে। সেখানে ঝুলছে ইজান। ইজানের একটা পা এখনো সাইবানের ডান গাল বরাবর বসানো, আর সাইবানের হাত ইজানের মাথার অল্প বিস্তর চুলের মাঝে মুঠ করে রাখা। দুজনেই থমকে গেল ইরামের কণ্ঠস্বর শোনার সঙ্গে সঙ্গে। ঘুরে তাকালো ওই অবস্থায়। ইরাম দৃশ্য দেখে হাসবে কি কাঁদবে ভুলে গেল। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল শুধু। ইজানি সর্বপ্রথম নিজের লাথিটা পূর্ণ করে সাইবানের গালে ঠাটিয়ে কেঁদে উঠল। ইরাম ছুটে এসে ছেলেকে কোলে নিল। দ্রুত ফিডারটা মুখে দিয়ে দোলাতে লাগলো। ইজান শান্ত হয়ে এলো তৎক্ষণাৎ। চুকচুক করে ভদ্র বাছারি হয়ে খাবারে মনোযোগ দিল। তখনও নিজের গাল চেপে ধরে রাখা সাইবান হাঁপাতে হাঁপাতে বলে উঠল, কি সাংঘাতিক! চেঙ্গিস খান নামটা ওয়েস্ট না হলে এই পোলাটাকে দেওয়া অতি জরুরি হতো। শালা একটা ডিকটেটর। এতক্ষণ না হাসলেও এবার আর হাসি রুখতে পারল না ইরাম। হাসতে হাসতে বলল, তোমাদের দুজনকে এক রুমে ছেড়ে দেওয়া আর বাঘে কুমিরে এক ঘাটে জল খাওয়া সেই একই ব্যাপার দেখছি। সাইবান আর কিছু বলল না। এক হাতে নিজের মুখ ঘষতে ঘষতে অপলক নয়নে চেয়ে থাকলো ইরামের অকৃত্রিম হাসির দিকে। কয়েক ঘন্টা পর দুপুর হয়ে এসেছে প্রায়। সাইবান খাওয়া গোসল সেরে তৈরি হয়ে নিচ্ছে বেরোবার উদ্দেশ্যে। গাড়িতেই যাবে যেহেতু একটা ক্যাজুয়াল টি-শার্ট আর ঢোলা ট্রাউজার পরেছে। ডাফল ব্যাগ শেষবারের মতো দেখে নিচ্ছে সব ঠিকঠাক আছে কিনা। এমন সময়েই রুমে এলো ইরাম, হাতে সামিয়ার থেকে নিয়ে আসা ল্যাপটপ। ইজান সকালের পর আবার ঘুমিয়েছে আধ ঘন্টা আগে। ধীর পায়ে প্রবেশ করে নাইট স্ট্যান্ডে ল্যাপটপ রেখে ইরাম ব্যস্ত সাইবানকে দেখল। কাজের সময় ছেলেটা
মেয়েটার মনোযোগ একেবারে অনন্য ধরনের। কিছুক্ষণ ইতস্তত করল রমণী, তার কিছু টাকা দরকার, হাত একেবারেই ফাঁকা। উপরন্তু সে সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল সুগন্ধার সাথে বাইরে গিয়ে কম্পিউটার কোর্সে ভর্তি হয়ে আসবে। সাইবান যেহেতু চলে যাচ্ছে, তার সাথে আর কথা বলার সুযোগ হবে না, কিন্তু টাকার ব্যাপারটা তুলতেও কেমন যেন লাগছে তার কাছে। সামিয়ার কাছে এই কারণেই চাইতে পারেনি, এমনিতেই তার জন্য অনেক করেছে বাড়ির মানুষগুলো। দেনমোহরের টাকাটাও সামিয়া ইরামের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে রাখার ব্যবস্থা করে দিয়েছেন। এটা নিয়ে ভবিষ্যতে কোনো পরিকল্পনা করবে ভাবছে ইরাম, সেখান থেকেই এখন তুলবে নাকি অনেক কিছুই ভাবল সে। শেষমেশ সিদ্ধান্ত উপনীত হলো। সাইবারের পাশে গিয়ে দাঁড়ালো ইরাম। একটা কথা বলার ছিল। ঝেড়ে কেসে ফেলুন, আমার তাড়া আছে। নিজের কাজ করতে করতেই বলল সাইবান। ইরাম খুব বেশি সময় আর নষ্ট করল না, বলে উঠল, আমার কিছু টাকার দরকার। একটা কম্পিউটার কোর্স করতে যাচ্ছি, শুনেছি 2 মাসের কোর্স ফি 5,000। সাইবান এবার চোখ ঘুরিয়ে ইরামের দিকে তাকালো। ভ্রু তুলতেই তার আইব্রো প্রিয়াংশী জ্বলজ্বল করে উঠল। কিসের কোর্স? আর্টিকেল রাইটিং আর ওয়ার্কশিট ফর ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং করবেন সিদ্ধান্ত নিয়েছেন? আপাতত হ্যাঁ,